রোহিতকে জব্দ করে শুভর মন জিতে নিল শাওন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রীতিমতো মন্দারকে ঠাস করে এক কষিয়ে চড় মারে স্ত্রী আর বলে, অনেক হয়ে গেছে ম্যাডি, আমি তোকে বারবার করে বারণ করেছিলাম যে এরকম কিছু করতে না। তুই তো আরেকটু হলেই ধরা পড়ে যেতিস। বুঝতে পারছিস তুই কত বড় একটা বিপদের মুখে পড়েছিস? তখনই ম্যাডি বলে, ভালো মা, তুমি বলেছিলে কাজটা অনেক বেশি রিস্কি, কিন্তু তুমি তো বারণও করনি, তাই জন্যই তো আমি কাজটা করতে গিয়েছিলাম। ঠিক তখনই ম্যাডিকে রীতিমতো আবারও সপাটে কষিয়ে চড় মারে স্ত্রী আর বলে, তুই বুঝতে পারছিস তুই কাকে মারার টার্গেট করেছিস? শিক্ষামন্ত্রীকে। উনি একজন মন্ত্রী আর তুই তাকে মারার চেষ্টা করেছিস। এবারে ব্যাপারটা কতদূর পর্যন্ত এগোয় তুই সেটা দেখতে থাক। আমি তো আগে ভাবতাম এই বাড়িতে সবথেকে মাথায় বুদ্ধি নেই শাওনের, কিন্তু না, আমি ভুল জানতাম। আসলেই সবথেকে বুদ্ধি কম তোর ম্যাডি, সেটা আমি বুঝতে পেরে গেছি। তখনই ম্যাডি বলে, ভালো মা, তুমি আমাকে ভুল বুঝছো। আর তাছাড়া ওই ছেলেটার সাথে আমার যে কোনোভাবে যোগাযোগ আছে সেটা কেউই প্রমাণ করতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক তখনই স্ত্রী বলে, তুই বাড়ি থেকে বেরিয়ে কোনো লোকাল নাম্বার থেকে ওই ছেলেটাকে ফোন করে বলে দে ও যেন এখন ধারে কাছে না আসে, তাহলে কিন্তু তুই পুরোপুরি শেষ। কথাটা ভালো করে ওকে জানিয়ে দে। ম্যাডি বলে, আমি আগে থেকেই সব কিছু ঠিক করে রেখে দিয়েছি, তাই কোনো রকমের কোনো ভয় পাওয়ার চান্সই নেই, শুধু এখন সময়ের অপেক্ষা। এর মাঝখানেই ম্যাডি বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, মামার সাথে এখন শাওনের সম্পর্কটা আস্তে আস্তে দেখছি অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। তখনই স্ত্রী বলে, সেটাই তো। তখন বীরু বলে দিল যে ওর আজকে যে জীবন বেঁচেছে সেটার জন্য সব ক্রেডিট রয়েছে শাওনের। এই রকম চলতে থাকলে একটা সময় বাবা আর মেয়ের কিন্তু মিল হয়ে যাবে, আর আমরা আটির মতন রীতিমতো গড়াগড়ি খাবো। এর মাঝখানে শুভ মাইনে পেয়ে তার মায়ের হাতে সমস্ত টাকাগুলো বুঝিয়ে দিতে থাকে। কিন্তু মল্লিকা বলে, কিরে, তুই তো আমার আর আমার মেয়ের জন্য কোনো টাকা পয়সাই দিলি না, তাহলে কি করে হবে? এখন কিন্তু তিতলি বড় ক্লাসে উঠেছে, খরচাটাও কিন্তু অনেক বেশি, আশা করছি তুই বুঝতে পারছিস। ঠিক তখন শুভর মা বলে, এই সব সময় তুই কেন এরকমভাবে আমার ছেলের ওপরে চাপিয়ে দিস বলতো? ও তো একটা মানুষ, সারাদিন রোজগার করে যা কিছু নিয়ে এসেছে সবটাই আমার হাতে তুলে দিয়েছে, ওর নিজের খরচাটুকুও ও নেয় না। তারপরে ওর ওপরে যদি তোরা এরকম জড়াজড়ি করতে থাকিস তাহলে আমার ছেলেটা কোথায় গিয়ে দাঁড়াবে? এরপরেই মল্লিকা বলে, বাহ মা, তোমরা তো সবাই যে যারটা বুঝে নিলে, আর যখনই আমি বুঝতে গেলাম তখনই তোমাদের কাছে আমি খারাপ হয়ে গেলাম। এইটা কি করে হবে বলো তো? না না, আমি কিছু বুঝতে পারছি না, তোমরা আমার সাথে কেন এরকম ব্যবহার করো? কি লাভ পাও এতে? তখনই মল্লিকার কথা শুনে বৃষ্টি বলে, এইটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি, দাদা তো একাই রোজগার করে এই বাড়িতে, ওর পক্ষে যতটুকু করার ও তো করছে। শুভ বলে, দিদি তুই চিন্তা করিস না, আমি দেখছি কোথা থেকে যদি আরেকটু এক্সট্রা টাইম করে রোজগার বাড়ানো যায়, আমি তোর কাছে আমি তোকে যা টাকা দেওয়ার দিয়ে দেব। ঠিক সেই মুহূর্তেই তখনই মল্লিকার কথা শুনে শুভর মা উত্তর দেয়, তুই তোর বরকে বল তার মেয়ের দায়িত্বটা নিতে। এইটা তো বেশি দিন চলতে পারে না, না? যার যার সন্তান তাকে তো দায়িত্ব নিতেই হবে। তিতলির দায়িত্ব তিতলির বাবাই নেবে। তখনই মল্লিকা বলে, ওই তো দায়িত্ব নিত, তোমরাই তো এখনো পর্যন্ত পণের টাকা দিতে পারোনি, তা কি করব এখন আমি বলো? তাহলে তো আমার কাছে আর কোনো উপায়ই নেই। এখন দেখতে পাচ্ছি যে আমার অবস্থা সব থেকে বেশি খারাপ হয়ে রয়েছে। এরপরে মল্লিকার বর রোহিত চলে এসেছে আর বলে, আমার বউটা একদম ঠিকঠাকভাবে সব জায়গায় কথাগুলো বলে দেয়, এর জন্যই তো ওকে আমি এতটা পছন্দ করি, যাতে ও ঠিক কথাগুলো ঠিক জায়গায় বলে দেয়। শাশুড়ি মা, আপনি তো রীতিমতো আমাকে টাকা পয়সা দিলেন না, বিয়ের পণের টাকাটুকু অন্তত দিন। যখনই 1,00,000 টাকা চাই 1,000 টাকা ধরিয়ে দেন, আর তারপরে এই বাড়িটাও আপনাদের নয়, তাহলে আর থাকার মতন কি আছে বলুন তো? তবুও তো আমি সব কিছু মেনে নিয়ে আপনাদের মেয়ের সাথে এখনো পর্যন্ত সংসারটা করছি, আমাদের একটা মেয়েও হয়েছে। আর কিছু বলবেন? এর মাঝখানে দেখা যায় শুভ বলে, রোহিতদা, একটু সময় তো দিতে হবে, বলো কি করে এতগুলো টাকার বন্দোবস্ত করব। অন্যদিকে শাওন ঠিক মতন খাওয়া দাওয়া করে না, শুধুই বই খাতা নিয়ে বসে থাকে। তখনই বিথিকা বলে, শাওন এরকম করলে কি করে হবে বলতো? খাওয়া দাওয়াটা তো ঠিক টাইমে করতে হবে নাকি? এরপর শাওন বলে, কাকিমা, এখন না আমার খুব ভালো লাগে জানো, এই যে আমার বাবা আমার সাথে আস্তে আস্তে কথা বলছে, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, এটার জন্য আমার বিরাট আনন্দ হচ্ছে।
বিথিকা বলে দেখবি আস্তে আস্তে তোদের বাবা আর মেয়ের সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে, শুধু এখন একটু সময়ের অপেক্ষা। এরপর বিথিকার কথা শুনে শাওন বলে বাবা খেয়েছে তো, ওষুধগুলো ঠিক টাইমে খেয়েছিল? বিথিকা বলে সব খেয়েছে, এখন তুই খাবারটা খেয়ে নে তো। এরপরেই শাওন বলে জানো তো আমি চাই আমি এই পরীক্ষায় খুব খুব ভালো রেজাল্ট করব। বিথিকা বলে তুই যেভাবে পড়াশোনা শুরু করেছিস তাতে তুই ভালো রেজাল্ট করবিই করবি, আর এর জন্য কিন্তু শুভর পরিবার তোর কাছে রীতিমতো সত্যি তোকে যেভাবে তৈরি করেছে তুই কিন্তু ওদের কাছে ঋণী হয়ে থাকবি। শাওন বলে একদমই ঠিক, আমাকে সবাই অনেক সাহায্য করেছে। জানো তো আর একটা ব্যাপার, শুভ আমি না ওই যে ওদের বাড়িতে যাই এটা একদমই পছন্দ করে না। বিথিকা বলে আরে না না তেমন কোনো ব্যাপার না, এরকম হয় নাকি আবার? তখন শাওন বলে হয়তো ও সত্যিই আমাকে পছন্দ করে না, আর সেটা আমি খুব ভালো মতন জানি গো কাকিমা। কাকিমা বলে এমন না, আমার মনে হয় কোনো প্রবলেম ছিল তাই জন্য। তুই এক কাজ কর, তুই একটা ফোন কর শুভকে। এরপর শুভকে অনেকবার ফোন করতে থাকলেও শুভ রোহিতের সাথে ঝামেলায় যেহেতু রয়েছে জড়িয়ে, তাই ফোনটা বারবার কেটে দেয়। শাওন বলে দেখেছো ফোনটা কেটে দিচ্ছে, আজকে আমি গাড়ি নিয়ে ওদের বাড়িতে যাব। বিথিকা বলে তুই আবার গাড়ি নিয়ে বেরোবি? তখন শাওন বলে হ্যাঁ স্কুটিটা নিয়ে বেরোবো, কেন কি হয়েছে? তখন বিথিকা বলে না না কি আবার হবে, সাবধানে যাস। এর মাঝখানে রোহিত বলে তোমরা যদি আমার পণের টাকা না দাও তাহলে আমি এই যে ডিভোর্সের জন্য সব কিছু ফর্মালিটি রেডি করে নিয়ে এসেছি, আমাদের ডিভোর্সটা এবার হয়ে যাবে। তখনই মল্লিকা বলে তুমি এরকম করো না, আমাদের মেয়েটার কথা অন্তত একবার ভাবো। তখন সে বলে কেন আমি ভাবতে যাব কেন, কই আমার কথা তো কেউ ভাবছে না, তাহলে আমিও বা কারোর কথা ভাববো কেন? এর মাঝখানে রোহিত চলে যাচ্ছিল, ঠিক তখনই শাওন এসে বলে এই যে মিস্টার, আপনার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, এবার থেকে আপনি কাজ করুন বা না করুন দুবেলা খেতেও পারবেন আবার রেস্টও করতে পারবেন। এটা শোনার পরেই রোহিত বলে তাই কোথায় সেটা? তখন শাওন বলে কেন সংশোধনাগারে, সেখানে তো দুবেলা আপনি ভরপুরটা খেতে পারবেন। এই যে আপনি ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন, পণের টাকা চাইছেন, জানেন পণের টাকা যদি আপনি নেন তার জন্য আপনি কত বড় অপরাধ করতে পারেন? আর শুভ তুমি কেন বলনি ওনাকে যে পণের টাকা চাওয়ার জন্য ওনার ঠিক কী শাস্তি হতে পারে? এরপর শুভ বলে ম্যাডাম আমি কি বলবো, আমি আমার দিদির মুখের দিকে তাকিয়ে আর কিছু করতে পারিনি। তখনই শাওন বলে উনি যদি মল্লিকাদিকে ডিভোর্স দেন তাহলে তো মল্লিকাদিকে এমনিও একা থাকতে হবে, আর ডিভোর্স দেওয়ার পরে ওনার জায়গাটা ওই জেলেই হবে, তাই সেখানে ওনাকে একা থাকতে হবে। এই বলেই রোহিতকে জব্দ করার চেষ্টা করে। রোহিত নিজের ভুল বুঝতে পারে আর কিছু বলতে পারে না। তারপরেই শুভ বুঝতে পারে শাওন যেই কথাগুলো বলেছে, শাওন যেভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করলো সেটা অনেক বড় ব্যাপার। এরপরেই শাওন চলে গেলে তখনই শুভ বলে এ কি ম্যাডাম আপনি চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? শাওন বলে কি করব বলুন, আপনি আর আমি তো রীতিমতো মালিক আর কর্মচারী, আপনিই তো বলেছেন আমাদের সম্পর্কের মাঝখানে একটা ডিস্টেন্স থাকাটা জরুরি। শুভ রীতিমতো শাওনের মুখ থেকে সমস্ত কথা শুনে পুরোই অবাক হয়ে যায়।